আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আর একটু সময় আমি আর এই হোটেলে পা রাখবই না। যেরম করে হোক আমাকে এই মুহূর্তে এই হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। থাকবো না, আমি থাকবো না, কারণ আমি যদি থাকি আজকে রাতে আমি মারা যাবই যাব, কেউ আমাকে বাঁচাতে পারবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা দীঘার একটি হোটেলের ঘটনা। অনেকদিন পর আবারও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ঘটনাটা এতটা এতটা ভয়ের, আমি যখন ঘটনাটা শুনছিলাম তখন আমি কয়েকবার তাকে বলেছি, যে ঘটনাটা আমাকে পাঠাচ্ছিল বোন, ওকে বলছিলাম দীঘার এত ঘটনা, এত বছর ধরে এত অভিজ্ঞতা শেয়ার করছি, কিন্তু এই প্রথম এত ভয় আমারও লাগছে। কোথাও যেন এক একটা কথার যখন শুরু হচ্ছে গায়ের ভিতরে শিহরণ যেন এমনি এমনি হচ্ছে। হ্যাঁ, আজকের ঘটনাটা সবাইকে বলবো খুব খুব মনোযোগ সহকারে শোনো। একটা করে লাইক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা নতুন আজকে প্রথম আমার ঘটনা শুনছো, অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা রিসেন্ট, মানে আজ থেকে 2 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাকে ঘটনাটা রিমি বলে, রিমি মণ্ডল। রিমি বলে, দিদি ভাই আমি তোমার ঘটনা শুনি কখনো কখনো, সময় হয় না। প্রথম হচ্ছে আমার মা তোমার বিশাল বড় ভক্ত বলতে পারো, কারণ তোমার নানা রকম কাজ বাজ এইসব বিষয় নিয়ে মা তোমার ভিডিওগুলো দেখেন, মা জানেন, মা মানে তোমার জন্য বলতে পারো মানে পাগল। মা আমাকে একদিন বলেন, যখন আমার দীঘায় গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, আমি মাকে তো বলি, কারণ মা ছাড়া তো আমাদের কেউ নেই এই দুনিয়ায়। মা হচ্ছে সব থেকে ক্লোজ, সব থেকে কাছের ভালো বন্ধু। মাকে যখন বলি, মা তখন আমাকে বলল, তাহলে তুই একটা কাজ কর, সোনা দিদি ভাইকে এই ঘটনাটা তুই পাঠা। সোনা দিদি ভাই তোর ঘটনাটা অবশ্যই শেয়ার করবে। আর এই রকম ঘটনা সবার জানা বা শেয়ার করা, সবার মানে নলেজে থাকা খুব দরকার, কারণ দীঘায় আমরা প্রচুর বাঙালি যাই, প্রচুর মানুষ যাই। তো সেখানে দাঁড়িয়ে আমি সাহস করে দিদি ভাই তোমার ঘটনাটা জানাতে বসলাম। এবার ঘটনাটা আমি তোমাদের বলি। রিমি বলে, দিদি ভাই 2 মাস আগে আমরা কিন্তু সবাই কলেজে পঠন পাঠন করি। আমাদের কাছে সেরকম হাত খরচা বলে ওই প্রত্যেকদিন টুকটাক করে যা টাকা পয়সা বাবা মায়ের কাছে যে হাত খরচা মতো পাই সামান্য কিছু, সেগুলোই কালেক্ট করে করে রাখা। দেন ওই মাসি কখনো দাদা কখনো মামিরা আসলে পারে, কখনো তাদের কাছ থেকে ওই 50-100 একটু নিই হাত খরচা হিসাবে, বা বললো কি রে কেমন চলছে বা কিছু, আবার পটিয়ে পাঠিয়ে নিয়ে ওইটাই আলাদা করে রেখে আমাদের একটা হাত খরচা বেরোয়। কখনো আমরা একটুখানি ভালো রেস্টুরেন্টে যাই, কখনো নিজেদের মতো একটু মার্কেট করতে যাই। কলেজে আমাদের কতগুলো মানে বন্ধু বান্ধবী আছে, তো আমরা খুব সাহস করে, কোনোদিন এরকম সাহস দেখাইনি আর ভবিষ্যতে দেখাবোও না, এই লাস্ট এই ফার্স্ট। খুব সাহস করে রিমি বলে যে আমি, আর এইদিকে আমার পলাশ বলে এক বন্ধু ছিল, যে মানে একটু ওর সাথে আমার ভালোবাসার একটু টান ছিল, মানে ওইটা যেটা হয় আর কি স্কুল কলেজে পড়াশোনার সময়। কাঞ্চন আর পলাশ, আর ওইদিকে আমার নাম রিমি, আর একটা মেয়ে ছিল প্রিয়া। আমরা 4 জনে প্ল্যানিং করলাম, আমরা সব একই কলেজে কিন্তু পড়ি। 4 জনে আমরা প্ল্যানিং করলাম যে আমরা 4 জনে মিলে আমরা যাব হচ্ছে মন্দারমণি। তো ওই পলাশ বলল, দেখ মন্দারমণি যাবি, এবার মন্দারমণিতে তো বুঝতেই পারছিস মানে প্রচুর ছেলে মেয়েরাই যায়। এবার দীঘাতে চল, দীঘাটা ভালো, কারণ সত্যি কথা বলতে আমাদের কাছে এত টাকা পয়সা নেই। সত্যি আমাদের কাছে এত টাকা পয়সা নেই যে আমরা মন্দারমণির মতো জায়গায় যেতে পারবো, কারণ আমরা সবাই জানি মন্দারমণি একটু এক্সপেন্সিভ জায়গা। ওখানে মোটামুটি হোটেল খাওয়া দাওয়া একটুখানি হাই। হ্যাঁ, তো দীঘায় মোটামুটি বাইরেও ঘুরতে ঘুরতে কোনো জায়গায় খেয়েও একটা দিন 2টো দিন থাকা যায়, তো একটা কেমন লাগে না, মানে মন্দারমণি যাবো কেমন লাগে। তো সেখানে দাঁড়িয়ে আমি তখন বললাম যে দেখ মন্দারমণি তো অনেকটা এক্সপেন্সিভ জায়গা, ওর থেকে চল আমরা সবাই মিলে দীঘা যাই। তো ঠিক আছে চলো। এইবার
পলাশ আমাকে বলল যে দেখ, দীঘা গেলে পারে আমরা তো সব কলেজের ফ্রেন্ড ঘুরতে যাচ্ছি, এবার দীঘাতে তো অনেকে যায় আশেপাশের। এবার ওর ভয় হচ্ছে ওদের ওখান থেকে দীঘায় রিসেন্ট একটা বাস গেছে। হুম। এবার ও ভাবছে যদি ওখানে ওরা বাসের কেউ দেখে নেয়। এবার বাড়িতে এসে বলল যে উম, এরকম মেয়ে নিয়ে ঘুরছে। এবার দেখো, পাড়ার লোকরা তো রটাতে পারলেই হলো, মানে কে ছেলে নিয়ে ঘুরছে কে মেয়ে নিয়ে ঘুরছে এটাই হচ্ছে পাড়ার লোকের কাজ। কিন্তু কলেজের কি কি তারা তো ওইসব দেখবে না। ওর মনে না একটা কিন্তু কিন্তু পলাশে রয়েছে। যাই হোক, রিমি বলে দিদি ভাই অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা মন্দারমণি যাব না, কারণ মন্দারমণি যাওয়ার মতো সত্যি কথা বলতে আমাদের কাছে একদিন স্টে করার মতো আমাদের কাছে টাকা নেই। আমরা দীঘাতে একদিন থাকার মতো টাকা আমাদের হয়ে যাবে, দুদিনও আমরা থাকতে পারবো, কিন্তু মন্দারমণিতে হবে না। তো সেখান থেকে আমরা লাস্টে অনেক বোঝাতে বোঝাতে ওই মানে দীঘা পর্যন্ত যাই। এইবার যেহেতুনিক আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বাস ধরি সবাই সকালবেলা হাওড়া থেকে, কারণ হাওড়া থেকে তো ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে এরকম বাস চলে, বা 15-20 মিনিট পর পর আমরা ওখান থেকে বাস উঠি হাওড়ায়। কারণ আমরা জানি যে আমরা যেখান থেকে যাব সেখান থেকেও বাস যায়, সকালবেলা কেউ একত্র হতে পারবো না ওই টাইমের মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় হাওড়া থেকে যাওয়া ভালো, কারণ সবারই 1 ঘন্টার মধ্যে মোটামুটি ওখানে চলে গেল। এবার বাস পেয়েই যাব, একটু কিছু খেয়েও নিলাম, মানে সবকিছু চিন্তা ভাবনা করে, কেন একত্র হওয়াটা এক টাইমের মধ্যে আমাদের পক্ষে পসিবল না। ভালো কথা। এবার দীঘা থেকে যখন আমরা বাসে করে, মানে সরি, আমরা যখন হাওড়া থেকে বাসে করে দীঘা যাচ্ছি, তো আমরা মোটামুটি চাউলপট্টি মতো আমরা মানে ভাবতেই পারি অনেকটা লং টাইম, মানে কোথায় হাওড়া আর কোথায় চাউলপট্টি। হ্যাঁ, মানে এতটা রাস্তা চাউলপট্টি মতো জায়গায় নামলে ওখান থেকে মন্দারমণি যাওয়া যায়। তো এতটা রাস্তা আমরা ভাবতে ভাবতে যাবো মন্দারমণি থাকবো কি দীঘা থাকবো। তো আমরা বাসে উঠে চাউলপট্টি যেতে যেতে আমরা কিন্তু ডিসাইড করি যে আমরা দীঘা থাকবো। রিমি বলে দিদি ভাই দীঘা যাবার পর আমরা সস্তার একটা হোটেল নিই। সত্যি কথা বলতে মানে আমাদের 4 জনের কাছে এত টাকা ছিল না যে আমরা খুব একটা হাইফাই হোটেলে উঠবো বা একটা সি ফিশিং রুমে আমরা নেব। ইচ্ছা থাকলেও আমরা নিতে পারছি না, কারণ আমাদের কাছে এতটা নেই। এবার পিয়া যে ছিল, পিয়ার বাবার একটু টাকা আছে, কিন্তু তবু একটা মানে বান্ধবী আমাদের, ওর ভরসায় তো আমাদের আর ওরকম করে ওকে তো বলা যায় না যে তুই টাকা দে বা কিছু। ও ও থাকলে তো ও নিশ্চয়ই আগে বলতো। তো ওকে আমরা সেরকম ভাবে কিছু বলিনি। তা অনেক রুম খুঁজতে 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 একটা সস্তার আমরা রুম পাই, মোটামুটি অনেক সস্তার মধ্যে। আর রুমটা মোটামুটি আহ, একটা রুমের মধ্যে 4 জন থাকতে পারবো, কারণ ওই আহ, পলাশ আর আবির ছিল, ওরা বললে একটা রুমে শুয়ে পড়বে, মানে একটা খাটে শুয়ে পড়বে, আমি একটা খাটে শুয়ে পড়বো। তো সেখানে কোনো অসুবিধা হবে না, এক জায়গায় খাওয়া দাওয়া ইয়ার্কি ঠাট্টা, এক জায়গায় সন্ধ্যের বেলায় বাইরে দিয়ে ঘুরে এসে টাইমটা স্পেন্ড করব, আর কি একটা দিনের তো ব্যাপার। বলছে আমরা রুমে ঢুকলাম যখন, তখন বাজে 11:30 সকাল। 11:30টার সময় গিয়েই যে যার মতো, মানে জীবনে প্রথম বাবা মা সবাইকে ছেড়ে জীবনে প্রথম গেছি ঘুরতে, তাও কি না কলেজের বন্ধুদের সাথে। মানে একটা মানে কি বলবো, অবিশ্বাস্য নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠেছে, আমরা বড় হয়ে গেছি, আমরা দুনিয়ার সব কিছু করতে পারবো। আর আমরা তখন মহান, মানে তখন পয়সা জমিয়ে জমিয়ে আমরা নিজেরা গেছি, মানে আমরা মহান। যাই হোক, ভালো কথা। যেতে আমাকে পিয়া বলল যে সময় নষ্ট করা যাবে না, যে যার মতোই ছেলেরা তোরা বাইরে থাক, আমরা ড্রেস চেঞ্জ করি, সমুদ্রে স্নান করতে যাব। তো ওদেরকে বের করে দিয়ে আমরা তাড়াতাড়ি করে ওরকমই চুল ঠুল উপরে খোপা করে নিয়ে গোল করে ঘুরিয়ে ড্রেস পরে আমরা একদম রেডি। দিয়ে আমরা বললাম দেখ আমরা হোটেলের নিচে যাচ্ছি, তোরা আয়। মানে আমাদের পাশে একটা হোটেল ছিল, ওখানে অ্যাকোরিয়াম, তারপর কিছু ফুল গাছ এইসব রাখা ছিল। তা আমরা বললাম আমরা ওই হোটেলটার কাছে, আমাদের পাশেই, আমাদের যে হোটেল তার পাশে, আমরা বললাম ওই হোটেলের ওখানে আমরা
আছি, মানে রাস্তা দিয়ে ওই অ্যাকুরিয়াম দেখলে তো আর কিছু বলবে না, ওরা তো ওপেন রোডের উপর রেখেছে যাতে মানুষ দেখতে পারে। তো আমরা দেখতে ওখানে যাই, ওদের বললাম তাড়াতাড়ি করে লক করবি, কিন্তু লক করে আসবি। যাই হোক, আমরা নিচে এসে ওই গার্ডেন অ্যাকুরিয়াম দেখতে দেখতে ওরা দুজন চলে আসে। আমরা স্নান করতে গেছি। এইবার ঘটনাটা ঘটেছে এরকম, যখন আমরা সমুদ্রে স্নান করতে গেছি, আমাদের যে হোটেল রুমটা ওখান থেকে পায়ে হেঁটে 7-8 মিনিট পায়ে হেঁটে লাগে সমুদ্র। তো মানে খুব একটা ভেতরে না, কিন্তু আমরা ছিলাম হচ্ছে নিউ দীঘাতে, খুব একটা ভেতরে না কিন্তু খুব সামনেও না। মানে হয়তো আমাদের 7-8 মিনিটটা মনে হচ্ছিল না যে অনেকটা, কারণ আমরা ভিতরে ভিতরে যাওয়া আসা করছিলাম। তো যাই হোক, এবার যখন একদম সি বিচের সামনে সমুদ্র দেখি আমরা, আমরা আনন্দে কেউ কারোর মধ্যে নেই। মানে সমুদ্র যে যার মতো, মানে বহু বছর আমরা কেউ ওরকম যাই না। আর আমাদের সত্যি কথা বলতে পিয়া ছাড়া পলাশ, আবির, আমি, আমাদের মানে 3 জনের পরিবার মানে কোনো রকম চলে, বাবা মা কোনো রকম মানে সংসার চালায়। আর পিয়াদের অবস্থা একটু ভালো, ওরা তাও 2-3 বছর, 1 বছর পর পর এদিক ওদিকে যায়। তো সেখানে দাঁড়িয়ে ওখানে যখন গেলাম হট করে, তখন আমাকে পলাশ বলছে কি যে রিমি একটা কাজ করবি রে, বল না প্লিজ বল না। তো রিমি তখন বলছে কি বল। তখন পিয়া দৌড়ে এসে রিমির কাঁধে হাত দেয়, দিয়ে বলছে কি একটা কাজ কর না, একদম ভুলে গেছি ভাই, তুই একটা কাজ কর, আমার প্যান্টের যে পকেটটা আছে, এটা রিমিকে কিন্তু পিয়া বলছে, আমার প্যান্টের যে পকেটটা আছে, তুই ওই প্যান্টের পকেট থেকে দেখ, ওখানে খুচরো আমি নিয়ে এসেছিলাম, জলে তো খুচরো নষ্ট হয় না, তুই একবার প্লিজ রুমে যা। ওই তখন রিমি বলছে কি আবার আমি 7-8 মিনিট হেঁটে যাব? হ্যাঁ, তা একা যাবো কেন, একটা কাজ কর, পলাশ চল আমার সাথে। হুম। তা পলাশ বলছে যে না আমি যাব না, পলাশ বলছে আমি যাব না। তখন বলছে তাহলে আবির চল। আবির বলছে তুই জানা, জল দিতে শুরু করে, ইয়ার কি করে, মানে ওকে সমুদ্রে তাড়াচ্ছে, তুই যা। তখন বলছে ঠিক আছে, তাহলে কিন্তু বেশি করে স্নান করবো, কিন্তু বলে দিচ্ছি কেউ উঠতে বলবি না আমাকে। তো বলছে ঠিক আছে। তো তখন রিমি বলছে তোরাও থাকবি, কেউ কিন্তু তোরা উঠবি না, যেতে দেবো না, কারণ তোরা আগে এসছিস, আমি আবার রুমে যাচ্ছি। তা ও যাই হোক, চাবি নেয়, চাবি ছিল পলাশের কাছ থেকে, চাবি নিয়ে ওরা লাস্টে এসেছিল, ও রুমে যায়। হেঁটে হেঁটে গেছে রুমে গিয়ে, যখন ও নিচ থেকে 2nd ফ্লোরে উঠবে, মানে 2nd ফ্লোরে ওদের রুমটা ছিল, যখন ও নিচ থেকে 2nd ফ্লোরে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠবে, জাস্ট একটা বয় উপর থেকে নামছে। তখন রিমিকে দেখে বলছে যে আরে ম্যাডাম, আপনি স্নান করতে যাননি একা? তখন রিমি দৌড়ে দৌড়ে উঠছিল, ও আসছিল সিঁড়ি দিয়ে, দেখে দাঁড়িয়ে পড়ে। তখন বলছে না ভাই, আমরা তো স্নান করতে গেছিলাম, টাকা নিয়ে যেতে ভুলে গেছি। এবার কি হয় দেখো, আমরা দীঘাতে যারা যাই, মোটামুটি দীঘাতে গেলে আনন্দ করতে, হ্যাঁ স্নান করতে, যারা স্নান করতে যায় বিশেষভাবে, দেখবে সমুদ্রের ধারে একটুখানি আইসক্রিম, দেন কোকোনাট অয়েল যেটা থাকে, সেগুলো কিন্তু কোকোনাট ওয়াটার, হ্যাঁ আইসক্রিম, একটু এই চুরমুড়ে, অনেক রকমের খাবার পাওয়া যায়। স্নান করতে করতে জাস্ট অনেকটা সময় হাঁপিয়ে গেল, তারপর হয়তো কিরম একটা ফিল হচ্ছে, তো এরকম হয় যে না, গিয়ে একটু খেয়ে নিল। তো যেটুকুনি ওরা টাকা নিয়ে গেলে ভিজে যাবে বলে, ওরা পয়সা একটা কাগজের মধ্যে নিয়ে ও এসছিল নিতে, ওই জন্য, আর কিছু না, নাহলে তো কোনো দরকার ছিল না, আনন্দ করতে কাছে পরের দিন তো চলেই আসবে, আর তো চান করা হবে না। তখন সেই ছেলেটা বলছে যে ম্যাডাম আপনি একা যাচ্ছেন রুমে? বলছে হ্যাঁ। তো ওর না আবার ওই ছেলেটাকে হ্যাঁ বলে ওর একটু সন্দেহ হয়, ও ভাবলো যে কি ব্যাপার, আমি একা যাচ্ছি, শুনে কি আবার মানে ও পেছনে আসবে নাকি, কেউ নেই, মানে অনেক রকমের তো ব্যাপার থাকে, হোটেলের বয়রা আমাকে একা পেয়ে কিছু করবে নাকি, ওর মাথায় ওই জিনিসটা আসে। ও তখন আর কোনো কথা না বলে তাড়াতাড়ি রুমের লকটা খোলে, ও রুমের লকটা খুলেই মানে হস করে রুমের মধ্যে ঢুকে যায়। হস করে যখন রুমের মধ্যে ঢুকেই তাকে থাপ থাপ করে, মানে আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, ভালো করে একটু জুম করে দেখতে পারো। হ্যাঁ, ও ঢুকে যায়, ঢুকে গিয়েই না ওদের যে রুমের মধ্যে না তোমার ওই ব্যাগপত্র রাখা ছিল,
সেইগুলো মানে একটা টুলের মধ্যে ছিল, সেটা পড়ে গেল। একটা চেয়ারের মধ্যে ব্যাগ রাখা ছিল, পড়ে গেল। চারজনের ব্যাগ, যেটা খাটে ছিল তো খাটে আছে, যেগুলো মোটামুটি চেয়ারে টেবিলের মধ্যে রেখেছিল সব না, ও ও দরজাটা খুলে ঢুকতে ওগুলো পড়ে যায়। ও হঠাৎ করে না একটা আচমকা ভয় পেয়ে দরজাটা কোনো রকমের ভিতর থেকে লক করে দিয়ে ও ঘুরে দেখে, দেখছে ব্যাগগুলো জাস্ট নিচে পড়েছে। ও যেটা ভাবলো, রিমি বলছে, দিদি আমার মাথায় ওই ছেলেটা আমাকে জিজ্ঞেস করেছে, ওই একটা আতঙ্ক ভয়, আর বন্ধুরা যেহেতুনি অনেক স্নান করে নেবে, আমার দেরি হচ্ছে, আমি যেহেতুনি টাকাটা নিয়ে যাব, ওই একটা মাথার মধ্যে দুশ্চিন্তা। আমি অত না মানে কোনো গ্রাহ্য করিনি। এইবার আমাকে রিমি বলছে, দিদি আমি ওর প্যান্টটা পাচ্ছি না। পিয়া তো প্যান্ট খুঁজে কোথায় রেখে গেল, প্যান্ট পাচ্ছি না। আমি তন্ন তন্ন করে না প্যান্টটা খুঁজছি, পাচ্ছি না। হঠাৎ মানে কি বলবো, খুচরো পয়সা পড়লে যেরকম ছনছন করে আওয়াজ হয়, খুচরো পয়সা ঠিক ওরকম ছনছন করে না কয়েন পড়ার শব্দ হলো। আমি না চমকে উঠলাম, কি হলো? আমি বললাম, কি জানি, ওই ছেলেগুলো ঢুকে গেল না তো? তো না, আমি দেখছি রুমের দরজাটা লক আছে, কেউ তো ঢুকিনি। তো ও হট করে যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানটায় দেখছি একটা পয়সা গড়িয়ে, ওই ড্রেসিং আয়না থাকে, রুমের মধ্যে ধোয়া থাকে দেখবে, ওই ড্রেসিং আয়নার নিচে একটা পয়সা 10 টাকার একটা কয়েন ঢুকে গেল। ও তখন বলছে, আরে এই তো পেন। ও দেখছে যেখানে ব্যাগটা পলাশের ব্যাগ পরে তার নিচে ওই পিয়ার প্যান্টটা, মানে হয়তো প্যান্টের মানে ওর যে লাগেজটা রয়েছে ছোট ব্যাগটা পলাশের, হতে পারে ওর উপরই প্যান্টটা খুলে রেখেছে, তো ব্যাগটা পড়ে গেছে, তাই উল্টে প্যান্টটাও পড়ে গেছে। ও পয়সাগুলো মানে কুড়িয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে কোনো রকমে ওই একটা মানে প্লাস্টিক কাগজ রুমের মধ্যেই ছিল রাখা, ওরাই মানে খাবার দাবার বিস্কুট টিস্কুট এনেছিল, ওই ওর মধ্যে নিয়ে ও সাথে সাথে লক করে বেরিয়ে যায়। ওর একটাই ভয়, সেটা হচ্ছে যে ওই ছেলেটা জিজ্ঞেস করেছে, ওই ছেলেটা যদি ঢুকে যায় একা, মানে আমি একটা মেয়ে, অনেক কিছু হতে পারে, এরকম একটা মনে ওর ভয় ধরে গেছে। এইবার ও স্নান করতে চলে যায়, গিয়ে এবার সবাই বসে রয়েছে, বলছে, হ্যাঁ কিরে তুই এত দেরি করলি কেন রিমি, কখন থেকে রিমি তোর জন্য বসে রয়েছি। তখন বলছে, আরে না রে, ওরকম কিছু ব্যাপার না, একটু দেরি হয়ে গেল বলে সব যে যার মতো ভুলে গিয়ে সমুদ্র দিকে সব ভুলে গেছে, সব চান করতে লেগে গেছে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে স্নান করে ওরা। স্নান করে এবার রুমে আসে, সবাই তখন ক্লান্ত, কারণ আগের দিন রাত থেকে ওদের ঘুম নেই, মানে ওরা ঘুরতে যাবে, ওদের মধ্যে এতটা একটা আনন্দ কাজ করছে, ওদের ঘুম টুম কিছু নেই। এবার ওরা স্নান টান করে যখন রুমে ফিরছে, বিধ্বস্ত সবাই, মানে চোখে মুখে না ওদের তখন মানে একদম ফুটে উঠছে যে ওরা আর পাচ্ছে না। এবার ওরা স্নান টান করেছে কোনোভাবে, স্নান করে যে যার মতো শুয়ে পড়ে। এবার রিমি তখন বলছে, রিমি যে আমাদের না মানে খেতে যাওয়ার ইচ্ছা কারোরই নেই, কারণ আমরা ওই টাকা নিয়ে যাওয়ার পর ওই 2টো ডাব কিনেছি, ডাবের জল 4জনে ভাগ করে খেয়েছি। তারপরে একটুখানি আমরা ওখান থেকে ওই ছোলা মটর দিয়ে ঘুগনি আর তোমার ওই পুরি মতো করেছিল কচুরি আর কি, পাতলা পাতা, ওগুলো খেয়েছি। তা আমরা মোটামুটি যা খেয়েছি টুকটাক টুকটাক করে আইসক্রিম এটা সেটা, আমাদের পেট মোটামুটি ভরে গেছে। আর সত্যি কথা বলতে টাকাটা বাঁচলে রাতে একটু ভালো করে খাবো, পরের দিন বেরিয়ে আসবো। তো আমাকে পলাশ বললো, দেখ এখন আর খেতে যাব না, রাতের বেলা বেরিয়ে কোনো হোটেলে গিয়ে আমরা ভালো কিছু খাবার খেয়ে একদম কালকে সকালের জন্য টিকিট কেটে নিয়ে চলে আসবো, মানে একদম আমরা কলকাতা ফিরবো, টিকিটটা কেটে নেবো বাসের। তাহলে পারে আমাদের কাছে আর চিন্তা থাকবে না টাকাটা খরচা হওয়ার, বা পরের দিন বেরিয়ে টিকিট করো এই করো এইসব চিন্তা থাকবে না, কথা মতো কাজ। আমরা না দুপুরবেলা সব ঘুমাই, হাঁ করে সব ঘুমাচ্ছি। রিমি বলছে, দিদি হয়তো কে বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না আমি জানি না, ঘটনাটা আমার সাথে ঘটেছে, পরে আমার বন্ধুরাও বুঝতে পারে সেটা। বলছে, দিদি আমি ঘুমাচ্ছি, ওরাও ঘুমাচ্ছে, তখন আনুমানিক সন্ধ্যা হয়ে গেছে। আমি মানে অনেকক্ষণ ঘুমানোর পর দেখবে একটা সময় গিয়ে যখন তোমার সলিড ঘুমটা হয়ে যাবে, তারপর না দেখবে তোমার ঘুমটা অতটা থাকে না, ঘুমটা হালকা হয়ে যায়।
তোমার সলিড ঘুম হয়ে গেছে, হওয়ার পর আমার ঘুমটা একটু হালকা হয়। তা আমি শুয়ে রয়েছি, এপাশ ওপাশ ঘুরলে এক দুবার চোখ খুলেও দেখেছি। দেখলাম যে না, ওরা সব মোটামুটি ঘুমাচ্ছে। তো যে যার মতো পাশ ফিরছে, মানে তখন সবাই ওঠার সময়। ওই সময় আমি না লক্ষ্য করছি আমার পায়ের ঠিক যে পাতা, হুম, পায়ের নিচটায় কেউ না আমাকে পায়ের নিচে সুড়সুড়ি দিচ্ছে, লম্বা লম্বা করে, মানে একটা নখ দিয়ে যেরকম এরকম করে যদি টানো, সুড়সুড়িটা একটা হাত দিয়ে এরকম দেওয়া যায়, আর একটা নখ দিয়ে এরকম টানা যায়। যদি নখ দিয়ে টানো না, তো দেখবে মানে একটা চিটচিট করে গায়ের মধ্যে কাটা লাগে, সুড়সুড়িটা বেশি লাগে নখ দিয়ে টানলে। তো কেউ ওরকম একটা ধারালো খড়খড়ে নখ দিয়ে ওর পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছে। ও ভেবেছে যে পলাশ করছে নালে পিয়া করছে, কেউ বদমাইশি করছে, এই দুজনের মধ্যে একজন। ও হট করে একবার পাটা এরকম করে ছোড়া দেয়, শুয়ে পাটা ছোড়ে, পাটা গুটিয়েছিল, এরকম ভাঁজ করেছিল। তো পাটা যখন ছুটতে কিছুক্ষণের জন্য ওরকম পায়ের নিচে হাত বোলানোটা বন্ধ হয়ে যায়। তো ও আবার শুয়ে শুয়ে না এরকম করে হাসছে, বলছে এবার তুই পায়ে হাত দে, দেখ আমি তোকে এবার লাথি মারবই। মানে ও কিন্তু নিজে শুয়ে শুয়ে এরকম করে জাস্ট বলছে এবার তুই পায়ে হাত দে, মানে এরকম বলছে। যদি পলাশ, প্রিয়া বা ওদের কোনো বন্ধু যদি এটা করে, তো সে অনায়াসে বুঝতে পারবে, ঠিক আছে। আবিরও না, তো আবার ওরকম পায়ের নিচে করছে, তো ও না আবার মানে জোরে পাটা ছুঁড়েছে। আর যখনই জোরে পাটা ছুঁড়েছে, তখন ওর পাশে যে পিয়া শুয়েছিল, পিয়া তখন উঠে বলছে মারে, ওহ রিমি, উফ তুই কি জোরে লাথি মারলি রিমি, মানে ওর পায়ের মধ্যে লাথিটা মেরে দিয়েছে। তো বলছে হ্যাঁ ভালো করেছি, লাথি খাবার কাজ করেছিস তাই লাথি লেগেছে। তখন রিমিকে পিয়া বলছে কি ফালতু কথা বলছিস তুই, আমি তো ঘুম থেকে জাস্ট উঠলাম, হ্যাঁ আমি উঠে বসেছি আর তুই আমার পুরো কোমরের কাছটা লাথি মারলি। বলছে সত্যি কথা বল, তুই উঠে আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছিলিস না? বলছে না তো। বলছে মিথ্যা কথা বলবি না। এবার ওর দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, রিমির মধ্যে পিয়ার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। এবার ওরা দুই বন্ধু উঠে বলছে কি দাঁড়া আমাদের একটু সিগারেট মানে স্মোক করব, নিচ থেকে নিয়ে আসি। এদিকে দুজনেই নিচে যায়, মানে ছেলে বন্ধু দুটো, ঠিক আছে। আবিরও চলে যায় নিচে আর পলাশও চলে যায়, দুজনেই আবির পলাশ দুজনেই সিগারেট আনতে যায়। মেয়েদের মধ্যে ঝগড়া জানি এক্ষুনি ঠিক হয়ে যাবে, আর আমরা বসে থাকলে আরো বাড়বে, ওরা চলে যায়। এবার পিয়া কি করে, হুট করে দরজা খুলে বাথরুমের মধ্যে ঢুকে যায়, ওয়াশরুমে বেরোতে হবে তো, মুখ টুক ধুচ্ছে, ওরা ঢুকে যায়। আর এই দিকে রিমি তখন দেখছে, মানে ওই বলছি কি বলবো দিদি, ওই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না। তিনটে ছেলে, হাফ প্যান্ট পরা, স্যান্ডো গেঞ্জি পরা। আমার দেখো, আবার ভালো করে যদি দেখো আমার হাতটা, মানে এই ঘটনাটা বলতে গিয়ে আমার বারবার গা কাটা দিচ্ছে, শুনতে গিয়েও আমার মানে গোসবাম হচ্ছিল। বলছে বিলিভ করবে না, তিনটে ছেলে, বেশ স্বাস্থ্য চেহারা ভালো, গায়ের রংগুলো ফ্যাকাশে, জলে ভিজে আসলে যেরকম হয় ঠিক ওরকম, হাফ প্যান্ট পরা, দুজন লাল প্যান্ট আর একটা নীল প্যান্ট পরা হাফ, বড় বড় ছেলে, মানে 26 বছর 28 বছর এরকম তিনটে ছেলে, ওরকম পুরো জল টপ টপ করে না ও চুল দিয়ে মাথা দিয়ে পড়ছে ওরকম, মানে একদম স্পষ্ট না, একটা শ্যাডো, কিন্তু এরকমও শ্যাডো না যে আমি বুঝতে পারছি না। তিনজন ওই বাথরুমে ঢুকেছে, ও পিয়া বাথরুমের দরজার সামনে তিনজন আমার দিকে এরকম করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে পিয়া ওহ বলে আমি সাথে সাথে জ্ঞান হারাই। এবার যখন পিয়া বেরোতে এদিকে পলাশ ওরা আসে, আবির আর পলাশ এসে তখন আমাকে বলছে কি রে তুই ঘুমাচ্ছিস কেন, অনেকক্ষণ ধরে নাকি ওরা এসব করেছে, যেটা আমি তখন জানি না। তারপর যখন হুঁশ আসে তখন ও খুব কান্নাকাটি করে, রিমি, সেটা বন্ধুদের কাছে পরে শোনা। রিমি খুব কান্নাকাটি করে, আর রিমি একটাই কথা বলে, আমি এক মুহূর্ত আমি এই হোটেলে থাকবো না, যেরম করে হোক আমি এখনই বাড়ি যাব, আমাকে এখান থেকে বের কর, আমি এখানে থাকবো না। তারপর রাত ভোর ওরা সবাই জেগে নিয়ে কোথা দিয়ে আসবে রাতের বেলা, বাড়ি ফিরবে একটা অসুবিধা,
সবকিছুর দিক থেকে তোরা আটকানো, ওরা তো কিছু করতে পারবে না, যা চাই তাই। সারাটা রাত ওরা ওখানে, ওই রিমি শুধু জ্বরে মানে কেঁপেছে শুয়ে, আর কু কু করে কাতরেছে। এত জ্বর, আবোল তাবোল বকেছে, চিৎকার করেছে, উঠে উঠে কয়েকবার বসেছে। সকালবেলা ওর জ্বরও ছেড়ে যায়, ওর কিচ্ছু মাথায় নেই রিমির। রিমিকে নিয়ে যখন ওরা ফিরে আসে, তখন ওরা ওই নাচিন্দা নন্দকুমার যখন পার হয়, দীঘার ওই রাস্তাটা যখন ছাড়ে, তখন ওরা বাসে ওকে পুরো ঘটনাটা বলতে বলতে আসে যে তুই তুই কি দেখেছিলিস। তো সবটা ওর মনে ছিল ওই দেখা পর্যন্ত, তারপরে আর ওর সব আবোল তাবোল হয়ে গেছে, কিছু মনে ছিল না। তখন ও বলে যে আমি এরকম এরকম দেখেছি, এই এই ব্যাপার। আর ও যখন এসেছিল পয়সা নিতে স্নান করতে গিয়ে, ওই তখনের কথাটা ও বলে আমি ছেলেটাকে ভয় পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ছেলেটা আমাকে বোঝাতে চেয়েছিল যে ম্যাডাম আপনি একা রুমে যাচ্ছেন, ছেলেটা হিংস দিতে চেয়েছিল, কিন্তু আমাদের রিমি ছেলেটাকে ভেবেছিল আমি একা মেয়ে, আমাকে মানে যেটা হয় ও সেটাই মাথায় ভেবেছে যে এই জন্য মনে হয় বলছে আমি একা, ওরা আসেনি, হয়তো ও রুমে ঢুকে যাবে, আমার সাথে খারাপ ভালো কিছু করবে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা ছিল না। অ্যাকচুয়ালি হোটেলের সেই ছেলেটি হয়তো ওকে বারণ করতো, হয়তো নালে বলতো যে আপনি একা যাবেন না, আপনার সাথে আমি যাচ্ছি চলুন। এই ছিল ঘটনা। আরেকটি ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা বলি। আহ ঘটনাটা যে বোন আমাকে কিছুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিল, সেই বোনেরই পাঠানো। বোন বলে দিদি ভাই, আহ আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি হাউস পেন্টিং এর কাজ করে, কন্ট্যাক্ট নেয় বাড়িতে, বাড়ি যাদের তাদের মতো কালার করে দেয়, যেরকম বলে কন্ট্যাক্ট নিয়ে দেন প্রিন্টও করে। ওনার হাজবেন্ড বোনের মানে খুব ভালো প্রিন্ট করেন। তো সেখানে দাঁড়িয়ে বলছে ছোট্ট ঘটনাটা, কিন্তু ঘটনাটা মাথায় না থেকে যাবে কোথাও, একটা রেস থেকে যাবে ঘটনাটা শেষ পর্যন্ত শুনলে। বোন বলছে দিদি এই ঘটনাটা আমাদের সাথে ঘটে, ঘটনাটা হচ্ছে লকডাউনের আগে ঘটনাটা ঘটে। বলছে তারপর থেকে আমাদের সময়টা খুব একটা ভালো যায়নি। এই ঘটনাটা লকডাউনের আগে, বলছে একজন একটা বাড়ি কেনে তার প্রপার্টি। তো তিনি বলেন যে আমার এরকম রঙের একটা, ওনার যেগুলো মানে বলেছিলেন এরকম ওয়ালে এরম এরম কালার হবে, তো ওরকম কালার করা হয়। দেন উনি বলেছিলেন নিচে যে ডাইনিং প্লেসের ওখানটা সুন্দর করে কোনো কিছু ফুল, ফ্লাওয়ার্স, দেন বাটারফ্লাই এরকম কিছু মোটিভের প্রিন্ট করে দিতে। তো এই যে বোন ঘটনাটা বলে, বোনের আরেকটি ঘটনা আছে যেটা আমি আগামী কাল তোমাদের সাথে শেয়ার করব। তো বোন বলছে দিদি আমার হাজবেন্ড আরো দুজন ছিল, মানে যাতে থাকে আরো দুজন শ্রমিক ছিল, তারা হাতে হাতে এইটা ওটা করে দেয়। একা তো কেউ কাজ করতে পারে না, একার দ্বারা পসিবলও হয় না। বলছে ও প্রিন্ট করে, তো প্রিন্ট করার পর চাবিটা আমার হাজবেন্ডের কাছে থাকে, কারণ ওনারা বলে আমরা একটু বাইরে যাব, চাবিটা ওনারা নেননি। তো আমার হাজবেন্ড জানলা টাল্লা সব উপর থেকে নিচ থেকে সিঁড়ি ঘর থেকে সব লক করে দিয়ে ওনারা চলে যান। আর ও প্রিন্ট করে ওই বিকেল বিকেল বেলায় পুরো যতটা কাজ ছিল করে চলে আসে, চাবি ওর কাছেই থাকে। যাদের বাড়ি তাদের কাছে কিন্তু কোনো চাবি ছিল না, চাবি ছিল আমার হাজবেন্ডের কাছে। বোন বলে দিদি ভাই তার পরের দিন যখন যাদের বাড়ি তারা আসে, তারা প্রিন্টটা দেখতে চায় যে কিরকম প্রিন্টেড, কিরকম ওয়ালটা হয়েছে, ওয়াল প্রিন্টেডটা কেমন হয়েছে। তো তারা ভাবে যে রাতের বেলা করে গেছে, শুকিয়ে গেছে, এখন সকালে গিয়ে দেখবো। তো আমার হাজবেন্ডকে ফোন করতে, আমার হাজবেন্ডও ওনার বাড়ির কাছে যায়, তো যার বাড়ি উনি ওনারও আসেন। তো আমার হাজবেন্ড ওনাকে চাবিটা হ্যান্ড ওভার করে, উনি চাবিটা দিতে, তো লক খুলে উনি ভিতরে ঢোকেন। ঢুকেই তখন আমার হাজবেন্ডকে বলে যে তুমি একটু ভিতরে এসো, দেখো দেয়ালের মধ্যে এগুলো কি। এবার যথারীতি বোন বলে যে আমার হাজবেন্ড ভাবে দেয়ালের মধ্যে এগুলো কি, মানে এত সুন্দর করে। আর উনি খুব মানে খুব নাম আছে, এই যে বোনের যে হাজবেন্ডের কথা বলছি, ভাই খুব ভালো আর্ট করেন উনি, ওয়াল আর্ট, একজন আর্টিস্ট। তো উনি তখন বলছে যে কি ব্যাপার, হট করে দেখি তো গিয়ে। এবার উনিও ঢুকেছে যথারীতি, গিয়ে আশ্চর্য হয়ে গেছে। দেয়ালের মধ্যে যে ওয়াল পেন্টিং হয়েছে খুব ভালো, কিন্তু ওর মধ্যে একটা 3.5-4 বছরের একটা ছোট্ট বাচ্চার হাতের ছাপ
পুরো ওয়ালের মধ্যে ছাপ 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 দিয়ে রেখেছে। এইটা কি করে হয় পসিবল? এই জিনিসটা দেখে রীতিমতো মানে সবাই ভয় পেয়ে গেছে। এই ঘটনাটা দেখে তো বোনের বর চলে আসে ওখান থেকে। বলে, বোনকে যখন এসে বলে যে আমার সাথে এই ঘটনাটা এরকম একটা পার্টির বাড়িতে এরকম ওয়াল পেন্টিং করতে গিয়ে আমার সাথে এই অভিজ্ঞতা হয়েছে। বোন আমাকে বলে যে আমার কাছে না ফটোও ছিল, কিন্তু 2 মাস ধরে এই মোবাইল ফোনটা খারাপ, নাহলে বোন আমাকে ফটোটাও পাঠাতো, তোমাদেরকে দেখাতাম। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি যে ওয়ালের মধ্যে, ঘরের ওয়ালের মধ্যে কত বড় হাতের ছাপ, পায়ের ছাপ, ওয়ালের মধ্যে বড় বড় জিনের, আমি এর আগে দেখিয়েছি, আমার ভিডিও আছে। তো বোন বলেছে যদি কোনোদিন ফোন সারানো যায়, সেই ফোনটা যদি রিকভারি করা যায়, ফটোগুলো আমি তোমায় পাঠাবো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনা। কোথাও গিয়ে ঘটনাটা একটা রেস আমার মধ্যেও ফেলে গেছে। ভাবো, যেখানে চাবি কেউ ছিল না, রুমে কেউ ঢুকতে পারবে না, কিছুই না সামনে, আর এমনকি যারা বাড়িটা নিয়েছে তাদের কোনো বাচ্চাও নেই। আর যে ভাই কাজ করেছে, মানে এই বোনের হাজবেন্ড, ও তো ওখানে আরো 2জন যারা ছিল ওই ভাইয়েরই মতো বয়সী, তারা তো আর হাতে ছাপ দেবে না, এটা তো পসিবল হয় না। আর ওরকম করে একদম সবাই একসঙ্গে লক করে বেরিয়েছে, পুরো ঘর বন্ধ করে দিয়ে। তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম বোনকে যে ওই বাড়িতে ওনারা থাকেন কিনা। বোন বলল দিদি ভাই আমি খবর নিয়ে তোমাকে জানাবো। যদিও ওর পরে আর তোমার ভাই কোনোদিন ওইদিকে যায়ও নি, আর ওইদিকে কোনো সময় জানতে পারিনি যে তাদের সাথে কি হলো। তবে এইটুকুনি তো শিওর যে ওই বাড়িটায় কোনো একটা পূর্বে ঘটনা তো ঘটেই গেছে, কারণ ওই বাড়িটা নিয়ে তারা কিন্তু রং ঠং করিয়েছিলেন যারা কিনেছিলেন, তার মানে বাড়িটা পুরনো ছিল, বাড়িটায় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। তো দর্শক বন্ধুরা, আজকে দুটো ঘটনা কেমন লাগলো? আমার তো আজকে দুটো ঘটনা দারুণ লেগেছে, তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু আজকে কমেন্ট কারোর পড়ছি না, আগামীকাল পড়বো। সবাই খুব ভালো থেকো, এখনের মতো শুভরাত্রি। আর বড় মায়ের আশীর্বাদ তোমাদের সবার উপরে থাক।